ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। ডাব্লিউবি সেট এবং ইউজিসি নেট ইংলিশ 2026-এর প্রস্তুতির এই সিরিজে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ক্লাসেস কভার করছি, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমের উপরে পার্ট 3, মানে ক্লাস নাম্বার 29। আশা করছি ক্লাস নাম্বার 28 পর্যন্ত সবাই দেখেছো। এবং এই যে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, এর আগের দুটো পার্ট, মানে পার্ট 27, পার্ট নয়, ক্লাস 27 এবং 28, যেটা পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমের পার্ট 1 এবং 2, এই দুটো পার্ট আশা করি সবাই দেখেছো। যদি না দেখে থাকো, পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম যদি বুঝতে চাও ভালোভাবে, তাহলে পার্ট 1 এবং 2, মানে ক্লাস 27 এবং 8টা অবশ্যই এর আগে দেখে নেবে। তাহলে আজকের ক্লাসটা নিয়ে তোমাদের টোটাল এই যে পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম, এটা বুঝতে সুবিধা হবে। এবং আশা করছি এই সমস্ত ক্লাসগুলো নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিই। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের জন্য সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পাশাপাশি নেট এবং সেটের প্রিপারেশনের উদ্দেশ্যে আমাদের পেইড মেম্বারশিপ কোর্স রয়েছে। তোমরা চাইলে মান্থলি স্বল্প মূল্যে এই পেইড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো, যেখানে প্রত্যেকটি সেকশন কভার করে ফুল সিলেবাস বেসড ক্লাসেস তোমরা পেয়ে যাচ্ছ। সঙ্গে প্রশ্ন উত্তর, পিওয়াইকিউ সিরিজ এবং ওয়ান লাইনারের ক্লাসও তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে আমাদের এই স্পেশাল পেইড মেম্বারশিপ কোর্সগুলো জয়েন করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, আপকামিং যে কোনো এক্সাম সম্পর্কে জানতে হলে বা যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। এই দুটোর লিঙ্কই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমের কি থিওরিটিক্যাল ইনফ্লুয়েন্সেস নিয়ে আলোচনা করব। মানে এই যে পোস্ট কলোনিয়ালিজম, এই থিওরির ওপরে প্রভাব বিস্তারকারী বিভিন্ন থিওরিস্ট এবং তাদের যে মূল ধারণাগুলো, সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। পোস্ট কলোনিয়াল থিওরি ইনফ্লুয়েন্সড বাই, দেখো এই যে বলেছি, পোস্ট কলোনিয়াল এই যে থিওরি বা তত্ত্বটা প্রভাবিত হয়েছিল বা ইনফ্লুয়েন্স হয়েছিল কোন কোন থিওরিস্ট এবং তাদের কোন কোন ধারণার দ্বারা। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কার্ল মার্কস, ক্লাস স্ট্রাগল। দেখো, মার্কস পোস্ট কলোনিয়াল স্টাডিজের অন্যতম একটা ফাউন্ডেশন বা ভিত্তি আমরা বলতে পারি। মানে মার্কসের যে মতবাদ, মার্কসবাদ, শ্রেণী সংগ্রাম যেটা, কারণ এই যে মার্কসীয় মতবাদ, এই অনুযায়ী সমাজকে মূলত দুটো শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। বুর্জোইজ মানে শাসক এবং প্রলেটারিয়েট মানে শোষিত, এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে সমাজ, এই দুটো শ্রেণীতে বিভক্ত। মার্কসবাদ তো সেটাই বলে। তো এই মার্কসবাদের প্রভাব আমরা পোস্ট কলোনিয়াল থিওরিতে কিভাবে পাই? দেখো, পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা মার্কসের এই যে শ্রেণী সংগ্রাম বা ক্লাস স্ট্রাগল, এই ধারণাটাকে কলোনাইজার এবং কলোনাইজড এই যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। তাদের এই যে বুর্জোয়া এবং প্রলেটারিয়েট এই ধারণাটাকে, যে ক্লাস স্ট্রাগলের এই ধারণাটাকে পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা কিভাবে প্রয়োগ করেছিলেন? একটাকে তারা কলোনাইজার এবং আরেকটাকে কলোনাইজড, এভাবে তারা এই দুটো ধারণাকে তারা কলোনাইজার এবং কলোনাইজড এই সম্পর্কের ভিত্তিতে, মানে এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করেন। মানে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কিভাবে অর্থনৈতিক এই যে শোষণের মাধ্যমে এই সমস্ত কলোনি বা উপনিবেশের সম্পদগুলোকে লুণ্ঠন করত, সেটা বুঝতে আমাদেরকে এই মার্কসবাদের সাহায্য নিতে হবে। আমরা ফ্রান্স ফ্যাননকে পেয়েছিলাম যখন আমরা পোস্ট কলোনিয়াল থিওরিস্টদের নিয়ে আলোচনা করেছিলাম। তো ফ্রান্স ফ্যাননের মতো সেই সমস্ত থিওরিস্টরা মার্কসবাদকে এই যে কলোনিয়ালিজম এর প্রেক্ষাপটে নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন। কিভাবে? তারা মার্কসবাদের সেই শ্রেণী সংগ্রাম, মানে সেই বুর্জোয়া প্রলেটারিয়েটের এই ধারণাটাকে তারা উপনিবেশবাদের ক্ষেত্রে কলোনাইজার এবং কলোনাইজড এই সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা করে দেখেন। তো বোঝা গেছে কিভাবে মার্কসবাদ প্রভাব ফেলেছিল পোস্ট কলোনিয়ালিজমের ওপরে। দ্বিতীয়ত কি দেখতে পাবো? মিশেল ফুকোর পাওয়ার অ্যান্ড ডিসকোর্স, ক্ষমতা এবং ডিসকোর্স। দেখো, পোস্ট কলোনিয়াল থিওরির অন্যতম একটা ব্যক্তিত্ব বললে আমরা এডওয়ার্ড সেইডকে জানি, এবং তার বিখ্যাত বই আমরা জানি ওরিয়েন্টালিজম। তো এই গ্রন্থে
ফুকোর ধারণাকে তিনি ব্যবহার করেছিলেন, তার পাওয়ার এবং ডিসকোর্স ব্যবহার করেছিলেন। ডিসকোর্স হচ্ছে, দেখো ফুকোর মতে ডিসকোর্স কি না, ডিসকোর্স হচ্ছে যে কোনো বিষয় নিয়ে আমরা যেভাবে কথা বলি বা যেভাবে লিখি সেটাই ডিসকোর্স। মানে এটা ধরো সত্যেরই একটা বিশেষ রূপ তৈরি করছে। আর ক্ষমতা এবং জ্ঞান সম্পর্কে ফুকো কি দেখিয়েছেন, যে এই যে পাওয়ার এবং নলেজ, ক্ষমতা এবং জ্ঞান, এটা অবিচ্ছেদ্য, একে অপরের সাথে এটা সব সময় জড়িত, এটা অবিচ্ছেদ্য। অর্থাৎ যার হাতে ক্ষমতা আছে সেই সত্য বা জ্ঞান তৈরি করে দেয়। পাওয়ার আছে মানে সে যেটা বলছে সেটাই সত্য, সে যেটা বলছে সেটাই জ্ঞান। এবং আমরা বর্তমান দিনে তো এর উদাহরণ সবাই জানি, বুঝতে পারছি যে সত্যি হ্যাঁ, যার হাতে ক্ষমতা আছে সেই জ্ঞান তৈরি করে দেয়, যার হাতে ক্ষমতা আছে সত্য বলে আর কিছু হয় না, সেই সত্য তৈরি করে, তাই না? যাই হোক, জোকস অ্যাপার্ট, দেখো তো এই যে মিশেল ফুকোর এই পাওয়ার অ্যান্ড ডিসকোর্স, এটা পোস্ট কলোনিয়ালিজমে কিভাবে প্রভাব ফেলেছিল না, এই যে ওয়েস্টার্নরা, পশ্চিমারা কিভাবে এই যে ইস্টকে অসভ্য বা পিছিয়ে পড়া হিসেবে ইতিহাসে তুলে ধরেছে এবং নিজেদেরকে তারা সভ্য জাতি হিসেবে তুলে ধরেছে এবং নিজেদের শাসনকে তারা বৈধতা দিয়েছে এইভাবে, সেটাই ফুকো তার এই থিওরি দিয়ে বিশ্লেষণ করে দেখিয়েছেন। মানে সেই পশ্চিমারা, সেই ওয়েস্টার্নরা, তারা যেহেতু তাদের হাতে ক্ষমতা আছে, তারাই যেটা বলেছে সেটাই যেন সত্য এবং তারা যেটা তৈরি করে দিয়েছে সেটাই যেন জ্ঞান, সেটাই যেন আমরা জ্ঞান হিসেবে ফলো করি, তাই না? তো এটাও তাহলে এক্ষেত্রে প্রভাব ফেলেছে পোস্ট কলোনিয়ালিজম থিওরির ক্ষেত্রে, এটা বুঝতে পারছি আমরা। তাহলে মার্ক্সবাদও প্রভাব ফেলেছে, মিশেল ফুকোর এই যে পাওয়ার অ্যান্ড ডিসকোর্সটাও, এটাও গভীরভাবে প্রভাবিত করেছে পোস্ট কলোনিয়ালিজমকে। তৃতীয়ত জ্যাক্স ডেরিডা, ডিকনস্ট্রাকশন। দেখো ডেরিডার এই ডিকনস্ট্রাকশন, এই যে পদ্ধতিটা পোস্ট কলোনিয়াল লেখকদের জন্য একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে উঠেছিল কিন্তু, কারণ আমরা সেক্ষেত্রে বাইনারি অপোজিশন দেখেছিলাম। তো ওয়েস্টার্ন চিন্তাধারাতে সবকিছুকেই দুভাগে ভাগ করে করে দেখা হয়েছিল, তাই না? সভ্য অসভ্য, সাদা কালো, সত্য মিথ্যা, কেন্দ্র প্রান্ত, এইভাবে সবকিছু আলোচনা করা হয়েছিল। তো এখানে সবসময় কিন্তু এই যে বাইনারি অপোজিশন, মানে সবকিছুকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, সত্য মিথ্যা, সাদা কালো, এই দুটো ভাগের প্রথমটাকে সবসময় দ্বিতীয়টার চেয়ে শ্রেষ্ঠ মনে করা হতো, তাই না? বেশি ভালো মনে করা হতো, এটাই বাইনারি অপোজিশন। তো এই যে জ্যাক্স ডেরিডার ডিকনস্ট্রাকশনে আমরা বাইনারি অপোজিশন পেলাম, বা ডিকনস্ট্রাকশন বিশ্লেষণে আমরা যা যা পেয়েছিলাম, সেটা কিভাবে প্রভাব ফেলেছিল না, ডেরিডা এখানে যেটা দেখিয়েছিলেন, এই যে ধারণাগুলো, এগুলো স্থিতিশীল নয়। তো পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা ডেরিডার এই পদ্ধতিটা ব্যবহার করে ওয়েস্টার্ন সাহিত্যের সুপেরিয়রিটি বা শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করছিলেন এবং দেখাচ্ছিলেন যে কিভাবে এই সমস্ত উপনিবেশ, মানে উপনিবেশিত মানুষদের পরিচয়কে নিচু করে দেখানো হয়েছে। তো পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা ডেরিডার এই পদ্ধতিটাকে ব্যবহার করে সেই ওয়েস্টার্ন সুপেরিয়রিটিকে তারা যেন চ্যালেঞ্জ করছে, যে কিভাবে তারা এখানে এসে এই যে উপনিবেশ স্থাপন করে এখানকার মানুষদের কালচারকে নিকৃষ্ট, তাদেরকে উৎকৃষ্ট হিসেবে দেখিয়েছে। তাহলে বোঝা গেছে জ্যাক্স ডেরিডার ডিকনস্ট্রাকশন কিভাবে প্রভাব ফেলেছে, কারণ সেই ডিকনস্ট্রাকশনের পদ্ধতিটা নিয়ে কলোনিয়াল থিওরিস্টরা, পোস্ট কলোনিয়াল থিওরিস্টরা কিভাবে ওয়েস্টার্নরা নিজেদেরকে সুপেরিয়র বলেছিলেন, সেটাই ধারণাটাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সেই জ্যাক্স ডেরিডার ডিকনস্ট্রাকশন দিয়ে সেটা ব্যাখ্যা করে দেখিয়েছেন। চতুর্থত আমরা পাচ্ছি ফার্ডিনান্ড ডি সসুরের ল্যাঙ্গুয়েজ থিওরি। দেখো ফার্ডিনান্ড ডি সসুরের ল্যাঙ্গুয়েজ থিওরি কিভাবে প্রভাব ফেলেছিল। সসুরেকে আমরা আধুনিক এই যে ভাষাতত্ত্বের জনক বলি, তাই তো, এবং তার মতেই ভাষা একটা চিহ্নের সমষ্টি, সাইন, তাই তো, SIGN, এবং এই যে সাইন SI, এটা GN হবে, এই যে সাইন, এই সাইন সিগনিফায়ার এবং সিগনিফাইড, এই দুটো ধারণার সমন্বয়ে গঠিত। সিগনিফায়ার মানে শব্দ, আর সিগনিফাইড মানে ধারণা সেই শব্দের, এই দুটো সমন্বয়ে এই যে সাইন, এইটা গড়ে উঠেছে। তো ভাষা যে বাস্তবতাকে কেবল বর্ণনাই করে না, বরং বাস্তবতাটাকেই তৈরি করে ভাষা, এই যে ধারণাটা পোস্ট কলোনিয়াল থিওরিস্টদের সাহায্য করেছে তাদের বক্তব্যগুলোকে তুলে ধরতে। কারণ কলোনিয়াল শক্তিগুলো কিভাবে ভাষার মাধ্যমে মানুষের সেই চিন্তার জগৎগুলোকে
দখল করে নিয়েছিল এবং উপনিবেশিতদের নিজস্ব যে ভাষা এবং সংস্কৃতি সেটাকে তারা অবদমিত করে নিজেদেরটাকে তারা তাদের উপরে চাপিয়ে দিয়েছিল, সেটা শেষুরের তত্ত্বের ব্যাখ্যাতেই বোঝা যায়। তাই বলা হয়েছে যে ফার্ডিনান্ড ডি সসুরের ল্যাঙ্গুয়েজ থিওরিও যেন ইনফ্লুয়েন্স করেছিল পোস্ট কলোনিয়াল থিওরি এবং থিওরিস্টদের বিভিন্ন ধারণাগুলোকে। এবং চতুর্থত ক্লড লেভি-স্ট্রস, তার স্ট্রাকচারালিজম বা কাঠামোবাদ। দেখো, ক্লড লেভি-স্ট্রস কালচারের সেই একদমই ডেপথে থাকা স্ট্রাকচার বিশ্লেষণ করেছিলেন। দেখো, এই স্ট্রাকচারালিজমের থেকে কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম বেশি জনপ্রিয় হয়েছিল। তবে এই স্ট্রাকচারালিজম আমাদেরকে কি শিখিয়েছিল, যে কিভাবে একটা কালচার বা সমাজ ব্যবস্থার অভ্যন্তরীণ সমস্ত যে নিয়মগুলো সেগুলো কিভাবে কাজ করে, তাই না? তাহলে পোস্ট কলোনিয়াল থিওরিতে এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে স্ট্রাকচারালিজম, এর ফলে আমরা প্রত্যেকটা সংস্কৃতির স্ট্রাকচারকে বুঝতে পেরেছি। কারণ পোস্ট স্ট্রাকচারালিজম প্রত্যেকটা সংস্কৃতিকে বোঝার পথ তৈরি করে দিয়েছে। শুধুমাত্র যে ওয়েস্টার্ন কালচারকে একমাত্র আদর্শ হিসেবে দেখেছে তা তো নয়। এই স্ট্রাকচারালিজমের ফলেই আমরা পোস্ট কলোনিয়ালিজম থিওরিতে সমস্ত কালচারের সেই স্ট্রাকচারকে বুঝতে পেরেছি। তাহলে সেদিক থেকে ক্লড লেভি-স্ট্রসের এই যে স্ট্রাকচারালিজম, এটাও পোস্ট কলোনিয়াল থিওরিতে খুবই খুবই প্রভাবশালী বা খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি। তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ মতবাদগুলি পোস্ট কলোনিয়াল থিওরিকে খুবই গভীরভাবে প্রভাবিত করেছে, সেটা আমরা বুঝতে পারলাম। আশা করছি যদি বলা হয় যে পোস্ট কলোনিয়াল থিওরি ইনফ্লুয়েন্সড বাই হুইচ থিওরিস বা কোন থিওরিস্টদের দ্বারা, তাহলে তোমরা আশা করি এই নামগুলো আর ভুলবে না, বলতে পারবে কার্ল মার্কস, মিশেল ফুকো, জ্যাক্স ডেরিডা, সাসুরে, ক্লড লেভি-স্ট্রস প্রমুখ। কারণ এদের এই যে পাওয়ার ডিসকোর্স, ক্লাস স্ট্রাগল, ল্যাঙ্গুয়েজ থিওরি, স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, এগুলো খুবই প্রভাবিত করেছিল পোস্ট কলোনিয়াল থিওরিকে, তাই না? এবং তারপরে আমরা আলোচনা করব এই পোস্ট কলোনিয়াল থিওরির ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল আইডিয়াসগুলো নিয়ে। দেখো, এই পোস্ট কলোনিয়াল থিওরির বিখ্যাত ধারণাগুলো কি? সবার প্রথমে পাচ্ছি কলোনিয়ালিজম ডিভাইডস। কলোনিয়ালিজম, ঔপনিবেশবাদ। তাহলে এই যে ঔপনিবেশিক শক্তিগুলো, যেমন ব্রিটিশ, ফ্রেঞ্চ, এরা আফ্রিকাকে শাসন করার জন্য সমস্ত সেই জিওগ্রাফিক্যাল এবং সেই জাতিগত বিভাজন তৈরি করেছিল, তাই না? আমরা দেখতে পাই যে ফ্যানন তার লেখাতে কি দেখিয়েছিলেন, যে কিভাবে এই ঔপনিবেশিকরা নর্থ আফ্রিকাতে, যাকে তারা হোয়াইট আফ্রিকা বা আরাবো বারবার বলে দেখতো, সেটাকে তারা সাব সাহারান আফ্রিকা বা ব্ল্যাক আফ্রিকার থেকে আলাদা করে রাখে। মানে এই যে বিভাজন, ঔপনিবেশিকরা উত্তর আফ্রিকাকে সাব সাহারান আফ্রিকা থেকে আলাদা করে রাখে, এই যে বিভাজন, এই বিভাজনের মূল লক্ষ্য কি ছিল? তাদের এই বিভাজনের মূল উদ্দেশ্য কি না? ডিভাইড অ্যান্ড রুল, বিভেদ নীতি। এর মাধ্যমে তারা এক অঞ্চলের মানুষের মনে অন্য অঞ্চলের মানুষের প্রতি ঘৃণা বা একটা শ্রেষ্ঠত্ববোধ তৈরি করে দিত, যাতে তারা সবাই মিলে ঔপনিবেশিক সেই শক্তিগুলোর বিরুদ্ধে আর না জোট বাঁধতে পারে। এমনই তাদের মনে ঘৃণা বা শ্রেষ্ঠত্ববোধ তৈরি করে দিত। বোঝা গেছে? কারণ এই জিনিসটা না করলে, তাদেরকে বিভাজন না করলে, বিভেদ নীতিটা অ্যাপ্লাই না করলে, সেই যে উচ্চতর জাতিগুলো তারা এসে তাদের কলোনি প্রতিষ্ঠা বা এদেরকে শাসন করতে পারবে না, উপনিবেশবাদ চালাতে পারবে না। যদি এরা একত্রিত হয়ে থাকে, এরাই তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তাই এদেরকে প্রথমে নিজেদের মধ্যেই এই বিভেদ ঢুকিয়ে তাদেরকে, তারা যাতে না এই কলোনিয়াল যে পাওয়ারগুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, একজোট হতে পারে, সেই চেষ্টাই তারা করেছিল। তাই তারা এই বিভাজন নীতি অ্যাপ্লাই করেছে। দ্বিতীয়ত ন্যাশনালিজম। দেখো, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, আমরা জানি নেসেসারি বাট বিকামস এমটি শেল। দেখো, ফ্রান্স ফ্যাননের সেই শ্রেষ্ঠ গ্রন্থ আমরা দেখেছিলাম এর আগের ক্লাস, দ্য রেস্ট অফ দ্য আর্থ, 1961-এ যেটা এসেছিল। তো এই যে গ্রন্থ, এর মূল ধারণাই এটা, তাই না? ন্যাশনালিজম, নেসেসারি বাট বিকামস এমটি শেল। এর সীমাবদ্ধতা নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। নেসেসারি, দেখো প্রয়োজনীয়তা কি না, তিনি মনে করেছেন এই সমস্ত উপনিবেশ থেকে মুক্তির লড়াইয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের যে ধারণা, এটা ফার্স্টে কিন্তু খুবই জরুরি। কারণ সবাই মিলে একত্রিত হয়ে নিজেদেরকে একটা পার্টিকুলার জাতি বলে না চিহ্নিত করলে, তারা ওই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তারা কিন্তু একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করতে পারবে না।
মানে নিজেদেরকে মুক্ত করতে পারবে না। তাই প্রথমে একত্রিত হওয়ার জন্য নিজেদের যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এই পর্যায়টা জরুরি, কারণ এটা তাদেরকে তাদের সেই হারানো পরিচয় ফিরে পেতে সাহায্য করে। আর এমটি শেল কেন? দেখো, তিনি এটাও সতর্ক করেছেন যে যদি স্বাধীনতা লাভের পর কেবল ওই সমস্ত যে শাসকরা রয়েছে তাদের পরিবর্তন হয়ে যায়, কিন্তু তারা যে সমস্ত ব্যবস্থাগুলো তৈরি করে দিয়ে গিয়েছিল এখানে, সেই ব্যবস্থা বা সেই স্ট্রাকচারটা পরিবর্তন না হয়, তবে সেই জাতীয়তাবাদ তো কেবল একটা এমটি শেল বা ফাঁপা খোলস, তাই না? শুধু আমরা তাদেরকে চেঞ্জ করে দিলাম, সেই ঔপনিবেশিক শক্তিটাকে, কিন্তু তাদের সেই যে প্রভাব, তাদের বানানো সমস্ত কিছু, সেই পদ্ধতিগুলোই অবলম্বন করে গেলাম, সেই পদ্ধতির মধ্যে কিছুই চেঞ্জ করলাম না, নিজেদের মতো করে নতুন করে শুরু করলাম না, তাহলে তো সেটা ফাঁপা খোলস। শুধুমাত্র শাসকের পরিবর্তন করা আর ব্যবস্থা সম্পূর্ণ একই রেখে দেওয়া, একই জিনিস হলো ন্যাশনালিজম। বাট এই ন্যাশনালিজমটা আর গুরুত্বপূর্ণ না হয়ে সেটা কি হয়ে গেল, যে এমটি শেল। আর কেন এরকম হয় সেটারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। ফ্যানন এর জন্য ন্যাশনালিজম বুর্জোইস, সেই দেশীয় মধ্যবিত্ত শ্রেণীদেরকে দায়ী করেছেন। কেন? তিনি বলেছেন যে ওই যে দেশীয় মধ্যবিত্ত শ্রেণীগুলো, তারা কেবলই সেই যে হোয়াইট চামড়ার মানুষেরা রয়েছে সেই জায়গাটা দখল করে নিতে চায়, মানে তারা চলে যাওয়ার পরে দেশীয় ওই মধ্যবিত্ত শ্রেণীগুলো সেই জায়গাটা দখল করে নিজেদেরকে সুপেরিয়র করে নিতে চায় এবং সাধারণ মানুষের স্বার্থ তারা ভুলে যায়। ফলে কি হয়, স্বাধীনতা এসে গেল, কিন্তু সাধারণ মানুষের সেই ইকোনমিক বা সামাজিক কোনো উন্নতি হলো না, কারণ সেই জায়গাটায় দেশের ওই মধ্যবিত্ত শ্রেণীগুলো নিজেদেরকে বসিয়ে দিল, নিজেরাই আগের মতো তাদের মতো সেই সবকিছু সুবিধে উপভোগ করলো। দেশের সবাই যে একত্রিত হয়েছিল একটা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলে তারা যে স্বাধীনতা আনলো, তারপরে দেখা গেল তাদের অবস্থা কিন্তু একই রয়ে গেল, চেঞ্জ হলো না, কারণ সেই পাওয়ার আবার এসে দেশেরই কোনো ব্যক্তিরা নিয়ে বসে গেল, তাই না? তো ফ্যাননের ভাষায় এটা তখন কেবল একটা স্লোগান বা একটা সেই ফাঁপা খোলস হয়েই দাঁড়িয়ে রইল, যে ন্যাশনালিজমের আন্ডারে বাস্তবে আর কোনো ন্যাশনালিজম দেখা দিল না। মানে ন্যাশনালিজম যে জন্যে স্লোগানটা নেওয়া হয়েছিল তার উদ্দেশ্য কিন্তু সফল হলো না, তাই না? তাই এটা যেন ফাঁপা হয়ে গেল, স্বাধীনতার পরে ফাঁপা খোলস হয়ে দাঁড়ালো, সেটাই বলা হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ ধারণাটা হচ্ছে কলোনিয়ালিজম। দেখো, ফ্যানন কি মনে করতেন, যে উপনিবেশবাদ তো শুধুমাত্র যে তারা এলো আমাদের ল্যান্ডটা দখল করলো এমনটা তো নয়। উপনিবেশবাদ মানে কি, মানুষের মনকে, মস্তিষ্ককে, সবকিছুকে দখল করে নেওয়া। তিনি একটা বিখ্যাত বই লিখেছিলেন, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি 1952-তে। তো যেখানে তিনি কি দেখিয়েছিলেন, যে কিভাবে ওই যে কালো মানুষেরা এই সাদা চামড়ার সংস্কৃতি, মানে সাদা চামড়ার মানুষদের, মানে ওই ওয়েস্টার্নদের কালচার এবং তাদের সেই সমস্ত ভাষাগুলোকে অনুকরণ করতে যেত, এবং অনুকরণ করতে গিয়ে পুরোপুরি যেহেতু করতে পারতো না, তখন নিজেদের মধ্যে সেলফ ডাউট বা হীনমন্যতায় তারা ভুগত। তাহলে এক্ষেত্রে আমরা মেন্টাল কলোনাইজেশন দেখতে পাচ্ছি, যে তারা তাদেরকে এতটাই সুপেরিয়র মনে করছে ওই ঔপনিবেশিক শক্তিগুলোকে, যে তাদেরকে নকল করতে চাইছে, যে তাদেরটা ভালো আমাদেরটা খারাপ, নিজেদেরটা ছেড়ে ওদেরটা নকল করতে চাইছে। তাহলে হীনমন্যতা, মেন্টাল কলোনাইজেশন দেখতে পাচ্ছি, তারা তাদের মস্তিষ্ককেও যেন ক্যাপচার করে নিয়েছে, তারা এদের মতো হতে চাইছে। আর আমরা এক্ষেত্রে ম্যানিচিয়ান ডেলিরিয়ামও দেখতে পাই। ফ্যানন এই যে ঔপনিবেশিক জগৎকে ম্যানিচিয়ান বলেছেন, বা সাদা কালোর এক দ্বন্দ্বে বিভক্ত জগৎ হিসেবে দেখেছেন। ম্যানিচিয়ান, MANICHEAN, যেখানে ওই ঔপনিবেশিকরা নিজেদেরকে শুভ বলছে এবং তারা যাদের উপরে শাসন করছে তাদেরকে অশুভ হিসেবে তারা প্রচার করছে। এটাকেই ম্যানিচিয়ান ডেলিরিয়াম বলে, মানে সাদা কালোর দ্বন্দ্বে বিভক্ত একটা জগৎ। ফলে কি হলো, সংস্কৃতিতে পুরোপুরি বিশৃঙ্খলা দেখা দিল, কারণ ওই হোয়াইট পিপলরা এসে তাদের সংস্কৃতিকে শ্রেষ্ঠ, এদেরটাকে একদমই যেন মুছে ফেলার চেষ্টা করলো, যাতে এরা ভুলে গিয়ে তাদেরটাই ফলো করে, এবং তারা ধীরে ধীরে তাহলে শুধুমাত্র ল্যান্ডটা নয়, বরং তাদের সমাজ, সংস্কৃতি, মেন্টালিটি, সমস্ত কিছুর ওপরে তারা ছেয়ে যেতে পারে। তাদের ঔপনিবেশিক যে উদ্দেশ্য সেটা যেন সফল হতে পারে, তাই না? তাহলে সংস্কৃতিকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করা এটা, কারণ ক্ষমতা দখল করলেই তো হবে না, সেই দেশের আদি সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাকেও ধ্বংস করতে হবে, তবেই প্রপার উপনিবেশবাদ হবে। আমরা নিউ গিবর্থি অঙ্গকে পেয়েছিলাম তার ডিকলোনাইজিং দ্য মাইন্ডে। তিনি কিভাবে ব্রিটিশরা আফ্রিকানদের ওপর ইংরেজি ভাষা চাপিয়ে দিয়ে নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন
করে দিয়েছিলেন তাদেরকে, সেটা তিনি দেখিয়েছেন। এবং এর ফলাফল হিসেবে সেই সমস্ত উপনিবেশিত মানুষরা নিজেদের সংস্কৃতিকে নিচু মনে করতে শুরু করেছে এবং ওই ঔপনিবেশিক সংস্কৃতিকে মানে ব্রিটিশদের কালচারকে উন্নত মনে তারা গ্রহণ করে নিয়েছে। তিনি সেটাই দেখিয়েছেন, তাই না? এবং তিনি এই বইয়ের শেষে ইংলিশ ভাষা ত্যাগ করে নিজস্ব ভাষায়, মাতৃভাষায় লেখার আহ্বান জানিয়েছেন, সেটাও আমরা তাই দেখতে পাই। বোঝা গেছে। আর আমরা গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে কি দেখতে পাই? ওয়েস্টার্ন ডিসকোর্স ক্রিয়েটস ফলস ইমেজ অফ ওরিয়েন্ট। দেখো, এই যে ধারণাটা, এর মূল প্রবক্তা হচ্ছেন এডওয়ার্ড সেইড। বোঝা গেছে। তার বিখ্যাত গ্রন্থ আমরা ওরিয়েন্টালিজম পাই। ওরিয়েন্টালিজম 1978 এবং এই ওরিয়েন্টালিজমে তিনি ওয়েস্টার্ন ডিসকোর্স মানে পাশ্চাত্য যে ডিসকোর্স, মানে ওয়েস্টার্নরা মানে পশ্চিমারা মানে যারা অক্সিডেন্ট, OCCIDENT অক্সিডেন্ট, নিজেদের লেখা সাহিত্য এবং ইতিহাস এবং গবেষণাতে ওরিয়েন্টদের একটা বিকৃত ছবি তুলে ধরেছেন। মানে ওয়েস্টার্ন বলতে সেখানে পশ্চিমারা, আর ইস্টার্ন বলতে প্রাচ্য, এশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো, এদের একটা বিকৃত ছবি তারা যেন তাদের সাহিত্য গবেষণায় তুলে ধরেছে। তো তারা এই যে প্রাচ্যকে অলস, অসভ্য, রহস্যময়, বিপজ্জনক হিসেবে তুলে ধরেছে, এই যে একটা মিথ্যা বা এই যে একটা ইমেজ, মিথ্যা ইমেজ বা বয়ান, এটা তৈরি করার মূল লক্ষ্য কি ছিল? এই যে ওরিয়েন্ট বা প্রাচ্যের ওপর তাদের সেই শাসনকে নৈতিকভাবে বৈধ করে দেওয়া, তাই তো? নইলে তো তারা এই মিথ্যে ইমেজটা তুলে ধরতো না, সেটাই বলা হয়েছে। তো ওয়েস্টার্ন ডিসকোর্স মানে পশ্চিমারা তাদের সাহিত্যে, তাদের গবেষণায়, তাদের ইতিহাসে ইস্টার্নকে সবসময় বিকৃত এবং মিথ্যা করে তুলে ধরেছে, যাতে তাদের সেই শাসনটাকে তারা নৈতিকভাবে বৈধ বলতে পারে যে হ্যাঁ, ওরা অসভ্য, নিম্নমানের, বর্বর এবং বিকৃত ছিল, তাই আমরা সভ্য বলে, আমরা অর্ডারলি একটা নেশন বলে আমরা গিয়েছিলাম তাদেরকে সেই পথে নিয়ে আসতে, তাদের বর্বরতা থেকে, তাদের সেই অসভ্য কালচার থেকে সভ্য করতে, বর্বরতা থেকে মানুষ করতে আমরা গিয়েছিলাম। তাই এটা বৈধ আমাদের, তাদের ওপর এই শাসনটা। তাহলে নিজেদের শাসনকে বৈধতা দিতেই তারা এটা করেছিল। কি বিকৃতি করেছিল তারা, তাই না? ফলস ইমেজ তৈরি করেছিল ইস্টার্নদের বা ওরিয়েন্টদের। আর গুরুত্বপূর্ণ ধারণার মধ্যে আমরা দেখতে পাই সাবঅল্টার্ন নিয়ে যদিও এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি, তবুও বলে রাখছি। তো এই যে সাবঅল্টার্ন, এই ধারণাটা আমরা পেয়েছিলাম গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের কাছে, কিন্তু তিনি গ্রহণ করেছিলেন সেই ইটালিয়ান মার্কসিস্ট থিঙ্কার অ্যান্টোনিও গ্রামসির থেকে, কিন্তু তিনি জনপ্রিয় করেছেন, মানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এটাকে জনপ্রিয় করেছেন। সাবঅল্টার্ন সমাজের সেই প্রান্তিক মানুষ, ঠিক আছে, অশিক্ষিত মানুষ, নিম্নবর্ণের মানুষ, আদিবাসী মানুষ, যাদের কোনো রাজনৈতিক বা সামাজিক ক্ষমতা নেই, তাদেরকে সাবঅল্টার্ন বলা হচ্ছে। তিনি তার বিখ্যাত বই 1988 ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, এতে কি দেখিয়েছেন যে সাবঅল্টার্নরা সরাসরি কথা বলতে পারে না, কারণ যদি তারা তাদের ভাষায় কথা বলেও সেই যে অভিজাত শ্রেণী বা শাসক শ্রেণী সেটা শোনে না, বোঝে না, তাই না? তো তাদের কথা সবসময় একজন ইন্টেলেকচুয়াল বা সেই রিপ্রেজেন্টেটরের মাধ্যমে তাদেরকে বলতে হয়, যেখানে তাদের আসল কথাটাই হারিয়ে যায়। কারণ নিজেদের কথা তারা নিজেরা যতটা না সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবে প্রবলেমটা, তাদের রিপ্রেজেন্টেটর তো আর সেইটা পুরোপুরিভাবে অরিজিনালি সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না তাদের কথাটা, তাই তাদের কথাটাই যেন হারিয়ে যাচ্ছে, সেটাই বলা হচ্ছে। কখনোই এরা তাদের আসল কথাটা বলতে পারবে না যে অরিজিনাল প্রবলেমটা কি, কারণ ইন্টেলেকচুয়াল বা রিপ্রেজেন্টেটরদের মাধ্যমে এটা কখনোই সম্ভব হয় না। তাই তিনি এই যে তার গ্রন্থটার নাম দিয়েছিলেন ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক। এছাড়াও আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ধারণা পাই, মিমিক্রি, অনুকরণ, কলোনিয়াল অথরিটি। তো দেখো, এই কনসেপ্টটা আমরা জানি কে দিয়েছেন? হোমি কে ভাবা, তাই তো? হোমি কে ভাবা দিয়েছেন দ্য লোকেশন অফ কালচারে, তার একটা বিখ্যাত বই ছিল লোকেশন অফ কালচার, এখানে তিনি দেখিয়েছেন। মিমিক্রি, অনুকরণ আমরা জানি। ঔপনিবেশিকরা কি চেয়েছিল? উপনিবেশিত মানুষরা তাদের ভাষা, পোশাক এবং তাদের সেই চালচলন যেন অনুকরণ করে, তাই না? লর্ড মেকলের সেই ব্রাউন সাহেব তৈরি করার যেন চেষ্টা সেটা ছিল, তাদের ভাষা দিয়ে, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চালচলন দিয়ে, সবকিছু দিয়ে যেন তারা চাইতো এই দেশের মানুষরা তাদের সবকিছু অনুকরণ করুক, মানে ব্রাউন সাহেব তৈরি করতে চেয়েছিল। মিমিক্রি অনুকরণ, পুরোপুরি অরিজিনালটা নয়। তাহলে একটা শাসকের জন্য ভয়ের কারণ হয়ে উঠছে এটা, কারণ এই অনুকরণে এক ধরনের ব্যঙ্গ বা পরিহাস লুকিয়ে থাকে। ফলে কি হচ্ছে? শাসকের জন্য এটা ভয়ের কারণ হয়ে উঠছে, তাই না? তো যখন তারা দেখছে যে এই অনুকরণ প্রায় এক হলেও পুরোপুরি এক নয়, তখন
তাদের কাছে এটা ভয়ের হয়ে উঠছে, কারণ এটা কিন্তু তারা যেটা চেয়েছিল সেটা না হয়ে উল্টে একটা ব্যঙ্গ বা পরিহাস হয়ে যাচ্ছে, যেন মানে তাদেরকে যেন ব্যঙ্গ বা পরিহাস করা হচ্ছে এই অনুকরণে, তারা এটা বলতে চাইছে। তো এই যে ঔপনিবেশিক শক্তির শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করে তাদের কর্তৃত্বকে নড়বড়ে করে দেওয়ার জন্য এই মিমিক্রিটা তাহলে কিছুটা কাজ করছে। তাই বলা হচ্ছে যে মিমিক্রি উইকেন্স অথরিটি, কর্তৃত্ব যেন দুর্বল করছে তাদের সেই ঔপনিবেশিক শক্তিগুলোর, ঠিক আছে, তাদের সেই শ্রেষ্ঠত্বকে যেন চ্যালেঞ্জ করছে এটা। তাহলে আমরা পোস্ট কলোনিয়ালিজমে যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো পেলাম বা কনসেপ্টগুলো পেলাম, সেগুলোর মধ্যে আমরা বলতে পারি সাবলটান, মিমিক্রি, ডিকলোনাইজেশন, ওরিয়েন্টালিজম, তাই না, ওয়েস্টার্ন ডিসকোর্স, কলোনিয়ালিজম ডিভাইডস, ন্যাশনালিজম এটসেট্রা। এবং এইগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন থিওরিস্টদেরকেও পেলাম, এডওয়ার্ড সেইড, স্পিভাক, ওমিকে ভাবা, নিউগিও অথিয়ঙ্গ প্রমুখ। এদের প্রত্যেকেরই মূল কথা কি ছিল না, এরা প্রত্যেকেই বলার চেষ্টা করেছিল এই যে প্রাচ্য সম্পর্কে পশ্চিমারা ভুলভাল ধারণা তৈরি করে, কণ্ঠহীন প্রান্তিক মানুষের প্রতিনিধিত্বের সমস্যা হয়, অনুকরণ পরোক্ষভাবে কিন্তু এই শাসকদেরকে চ্যালেঞ্জ করে। নিজেদের ভাষায় ফিরে গিয়ে তাই উচিত আমাদের নিজেদের মুক্তি খুঁজে আনা, নিজেদের ভাষা ছাড়া আমাদের আর মুক্তি নেই। আমাদের ইন দ্য সেন্স যারা যারা কলোনাইজড হয়েছে, যেহেতু আমাদের দেশও কলোনাইজড, তাই না, হয়েছিল এক সময়, তাই এই প্রসঙ্গে বলা যে আমাদের উচিত। তো এই ছিল পোস্ট কলোনিয়ালিজম। পোস্ট কলোনিয়ালিজমের আজকের ক্লাসে সমস্ত ক্রিটিক্যাল আইডিয়াসগুলো এবং কোন কোন থিওরি এবং থিওরিস্টদের সেই সমস্ত থিওরি দ্বারা পোস্ট কলোনিয়ালিজম ডিপলি ইনফ্লুয়েন্স হয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো এবং এর সাথেই পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজমও শেষ হচ্ছে। আশা করছি আজকের ক্লাসটি এবং পোস্ট কলোনিয়াল ক্রিটিসিজম পুরো সিরিজটাই সবাই বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধে নেই, কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এর পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে।